ছিটমহলের উন্নয়নে কাজ করবে সরকার, প্রধানমন্ত্রী। চাল আমদানিতে 10% শুল্ক আরোপ। রাজধানীর যানজটে নির্বাচনী প্রতিশ্রুতির দিকে তাকিয়ে নগরবাসী। স্বর্ণ চোরাচালানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ফিলিপিন্সে শক্তিশালী টাইফুনের আঘাত। পূর্ব জেরুজালেমে বসতি স্থাপনের ইসরায়েলি ঘোষণায় ইইউর নিন্দা। পাকিস্তানের পর এবার ভারত বধে আত্মবিশ্বাসী টাইগাররা। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছে আমি ফৌজা দেওয়ান। এবারে বিস্তারিত। ভারতের লোকসভায় স্থল সীমান্ত চুক্তি বিল পাশ হওয়ার পর ছিটমহলবাসীকে বাংলাদেশের জনগণের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্স প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ছিটমহলগুলোকে উন্নয়নের মূলধারায় আনতে কাজ করবে সরকার। ভিশন 2021 বাস্তবায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, এরই মধ্যে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং প্রান্তিক মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা করেন রবার্ট ওয়াটকিন্স। চাল আমদানির উপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার বিকেলে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এক প্রাক বাজেট আলোচনায় একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মাঠ ভর্তি সোনাঝরা ধানের ফলন হলেও বাজারের ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়েছেন কৃষক। তাই মুনাফা তো দূরে থাক, উৎপাদন খরচই উঠে আসেনি তাদের। সঠিক দাম পেতে বিক্ষোভ করে দেশের বিভিন্ন স্থানের বড় চাষিরা। প্রতিবেশী দেশ থেকে সস্তায় চাল আমদানির কারণে পড়ে গেছে দেশি চালের দাম। এমন অবস্থায় দেশের চালের বাজার চাঙ্গা রাখতে ও আমদানিকারকদের নিরুৎসাহিত করতে চাল আমদানিতে শুল্ক আরোপের এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থমন্ত্রী বলেন, চালের দাম কমে গেছে, কৃষকরা বিপদে আছে। তাদের রক্ষা করতে চাল আমদানিতে 10% শুল্ক আরোপ করা হয়েছে। জরুরি ভিত্তিতে রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এদিন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। তিনি জানান, বাংলাদেশ এখন চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং চাল আমদানির কোনো প্রয়োজন নেই। এদিকে সরকারের এমন সিদ্ধান্তে মুখে হাসি ফিরে এসেছে কৃষকদের। ন্যায্য দামে ধান বিক্রি করতে পারলে সে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তারা। এ খবরে কৃষকদের পাশাপাশি চাল ব্যবসায়ীরাও আনন্দ প্রকাশ করেছেন। মরলেও আজ সেই সার কৃষকের ঘরে পৌঁছে যায়। প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপির সময় কৃষকদের সার চাইতে গিয়ে গুলি খেয়ে মৃত্যুবরণ করতে হয়েছিল। বছরের পর বছর যানজটকে সঙ্গী করে দিন পার করছেন রাজধানীবাসী। নির্বাচনের আগে এ অবস্থা থেকে মুক্তি দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়র প্রার্থীরা। যানজট নিরসনে নতুন মেয়ররা কি পদক্ষেপ নেবেন সেদিকে তাকিয়ে নগরবাসী। এক্ষেত্রে ফুটপাত দখলমুক্ত করা, যেখানে সেখানে গাড়ি পার্কিং বন্ধ সহ নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে নগরপিতাদের, এমনটাই বলছেন নগর বিশেষজ্ঞরা। সড়কের দুই দিকে থেমে থাকা গাড়ির এ লম্বা সারি কারওয়ান বাজার হয়ে চলে গেছে শাহবাগ পর্যন্ত। এভাবেই ঘন্টার পর ঘন্টা থেমে থাকা গাড়ির চাকা থমকে দিচ্ছে নগর জীবন, থমকে দিচ্ছে দেশের অর্থনীতি। মিরপুর, মালিবাগ, রামপুরা, বনানী, নিউ মার্কেট সহ রাজধানীর যেখানেই যাওয়া হোক না কেন, প্রতিদিনের চিত্রটা ব্যতিক্রম নয় মোটেই। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসা নগরপিতাদের আন্তরিকতায় যানজট সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন রাজধানীবাসী জানায়, ঢাকা শহরটা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। দুই মেয়র যদি আন্তরিকভাবে কাজ করে তাহলে যানজট নিরসন করা সম্ভব। এদিকে নগরীর বুকে চেপে বসা যানজট নামক এ জগদ্দল পাথর অপসারণে নতুন মেয়রদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। নগর পরিবহন বিশেষজ্ঞ ডক্টর এস.এম. সালেউদ্দিন বলেন, যেখানে পুরো শহরের এরিয়ার 30% জায়গা দরকার ট্রান্সপোর্টের জন্য, সেখানে আছে 8 থেকে 10%। এর যে সুষ্ঠু ব্যবহারে হাত দিতে পারে নগরপিতারা। রাস্তার উপরে পার্কিং বন্ধ করা এবং ফুটপাত পরিষ্কার করার জন্য তাদেরকে জোরালো পদক্ষেপ নিতে হবে। বুয়েট অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব আলম তালুকদার বলেন, এক্ষেত্রে অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে সবার সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করার ক্ষেত্রে সিটি কর্পোরেশনের নগরপিতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগের পাশাপাশি জনসচেতনতাও জরুরি অভিমত দরকার। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় স্বর্ণ চোরাচালানের চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কাস্টমস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর মধ্যে শুল্ক গোয়েন্দাদের কাছে স্বর্ণের বার সহ 2 জন গ্রেফতার হওয়ার পর চোরা চালানের সঙ্গে সম্পৃক্ত অন্তত 10 জনকে চিহ্নিত করেছে পুলিশ। সরাসরি জড়িত 5 জনকে গ্রেফতারে পুলিশ অভিযান চালানোর পাশাপাশি বাকিদের রাখা হয়েছে গোয়েন্দা নজরদারির মধ্যে। বিমানের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় স্বর্ণ চোরাচালান চলছে এ অভিযোগ দীর্ঘদিনের, কিন্তু কোনোভাবে হাতে নাতে প্রমাণ না পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছিল না। অবশেষে অভিযোগের সত্যতা মিলে যায় 3 এপ্রিল। 2,30,00,000 টাকা মূল্যের 40টি স্বর্ণের বার সহ 2 কর্মচারী আটক হওয়ার পর শুল্ক গোয়েন্দারা স্বর্ণের বার সহ হাতে নাতে আটক করে বিমানের ট্রাফিক হেল্পার বেলাল হোসেন এবং শেখ কামালকে। গ্রেপ্তারের পর 2 জনকে টানা জিজ্ঞাসাবাদ করে পুলিশের বিশেষ দল। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রকৌশলী বনোজ কুমার মজুমদার বলেন, আটককৃতরা পুলিশ ও আদালতে ঘটনার সত্যতা স্বীকার করেছে। যেহেতু তারা হাতে নাতে ধরা পড়েছে, তাই তারা অস্বীকারও করতে পারেনি। তারা এটাও স্বীকার করেছেন তারা বিমানবন্দরের নিয়মিত কর্মচারী এবং স্বর্ণ চোরাচালানের সাথে সেখানকার আরও কিছু লোকজন জড়িত আছে। টানা জিজ্ঞাসাবাদ শেষে দুজনেই আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ওয়্যারহাউস থেকে আমদানি নিষিদ্ধ প্রায় 1 কোটি টাকা মূল্যের বিদেশি সিগারেট ও ওষুধ আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রোববার দিনভর ওয়্যারহাউসে তল্লাশি চালিয়ে কোটি কোটি মূল্যের 1,700 কার্টন সিগারেট ও বেশ কিছু ওষুধ জব্দ করা হয়েছে। কাস্টমস কর্মকর্তারা জানান, এমিরেট এয়ারলাইন্সের কার্গো ফ্লাইটে করে ওই সিগারেটের চালানটি আসে। পরে ওয়্যারহাউস স্ক্যানিং মেশিনে ধরা পড়লে চালানটি আলাদা করে রাখা হয়। তীব্র গরমে রাজধানীতে ডায়রিয়া, আমাশয়, সর্দি, কাশি সহ পানিবাহিত রোগীর সংখ্যা বেড়েছে। শুধু মহাখালীর আইসিডিডিআরবিতেই প্রতিদিন গড়ে 400 নতুন রোগী ভর্তি হচ্ছে। অভিভাবকরা বলছেন, হঠাৎ করে বমি আর জ্বরের সঙ্গে শুরু হয় এইসব রোগ। চিকিৎসকরা বলছেন, উচ্চ তাপমাত্রার কারণেই পানিবাহিত রোগীর সংখ্যা বাড়ছে। একই সঙ্গে এই রোগ থেকে পরিত্রাণ পেতে দৈনন্দিন বিশুদ্ধ পানি ও টাটকা খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। 9 মাসের শিশু জান্নাতুল মাওয়ার এই কান্নাই বলে দেয় কতটা অসুস্থ সে। শুধু জান্নাত নয়, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শত শত শিশু এখন কাতরাচ্ছে মহাখালীর কলেরা হাসপাতালে। শুধু শিশু নয়, পানিবাহিত এই রোগ থেকে রেহাই পাচ্ছে না বয়স্করাও। চিকিৎসকরা বলছেন, প্রতি বছর গরমের মৌসুমেই বাড়ে পানিবাহিত রোগীর সংখ্যা। আইসিডিডিআরবির ডায়রিয়া বিভাগের প্রধান ডাক্তার আজহারুল ইসলাম খান বলেন, ডায়রিয়াটা সাধারণত ছোট বাচ্চাদের দেখা যায়, সঙ্গে পুষ্টিহীনতা তো বাচ্চাদের থাকেই। এর ফলে শ্বাসকষ্ট ও নিউমোনিয়া হয়। এই রোগ থেকে রক্ষা পেতে পানি দীর্ঘ সময় ধরে ফুটিয়ে খাওয়া সহ দৈনন্দিন খাবারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ এই চিকিৎসকের। ডাক্তার আজহারুল ইসলাম খান বলেন, সর্বদা বিশুদ্ধ পানি পান করতে হবে, পানি ফুটিয়ে খেতে হবে। গরমে খাবার অনেক দ্রুত নষ্ট হয়ে যায়, তাই খাওয়ার আগে অবশ্যই গরম করে খাওয়া উচিত। কর্তৃপক্ষ বলছেন, মহাখালীর কলেরা হাসপাতালে ভর্তি হওয়া রোগীর 65% বয়স্ক আর বাকি 35% শিশু। বৈশ্বিক উষ্ণতায় বাড়ছে গরমের মাত্রা, বাড়ছে পানিবাহিত রোগী। আর এসব রোগের লক্ষণ দেখার সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ চিকিৎসকদের। তা না হলে হয়তো ছোট্ট ভুলের মাসুল দিতে হতে পারে অমূল্য জীবনের বিনিময়ে। পরপর 2 বছর রাজনৈতিক কারণে সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প বড় রকম ক্ষতির সম্মুখীন হয়েছে। এছাড়া বিদেশি ক্রেতাদের চাপে নতুন করে কারখানা কমপ্লায়েন্স করতে হচ্ছে। পোশাক শিল্পের এই অবস্থা মোকাবেলায় রপ্তানি প্রণোদনা বাড়ানো, অগ্নি নির্বাপন ও ভবন নিরাপত্তায় ব্যবহৃত যন্ত্রাংশের শুল্ক মওকুফ সহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরেছে বিজিএমইএ। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পোশাক শিল্পের উপর বাজেটে বিশেষ নজর দেওয়া উচিত। 2011 সালে স্বাধীনতার 50 বছরে পোশাক শিল্প থেকে $50 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সেই হিসেবে আগামী 6 বছরে রপ্তানি করতে হবে বর্তমানের দ্বিগুণ। 2015 সালেও রপ্তানি লক্ষ্যমাত্রা $27 বিলিয়ন নির্ধারণ করেছে পোশাক শিল্পের রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। তবে বছরের শুরুতে রাজনৈতিক অবস্থার প্রভাবে ক্ষতিগ্রস্ত খাতের মধ্যে পোশাক শিল্প অন্যতম। তাই রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় ব্যবসায়ীদের। তাই আগামী বাজেটে সব ধরনের পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ানো, এ শিল্পে ব্যবহৃত গ্যাস, বিদ্যুৎ, পানি সম্পূর্ণ ভ্যাট অব্যাহতি, রপ্তানির বিপরীতে 30% উৎসে কর কর্তনের বর্তমান হার 5 বছর পর্যন্ত সম্প্রসারণ, শিল্প স্থাপনের নির্মাণ সামগ্রী এবং কারখানা সংস্করণে সব যন্ত্রাংশে আমদানিতে সকল কর অব্যাহতি সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরেছেন। বিজিএমইএ এর সহ সভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, অন্তত নিরাপত্তার জন্য প্রয়োজনীয় উপকরণগুলোকে আগামী 5 বছরের জন্য করমুক্ত করে দেওয়া উচিত। ছোটখাটো ফ্যাক্টরিগুলোকে স্থানান্তর করতেও বেশ অর্থের প্রয়োজন।
এক্ষেত্রেও আমরা আশা করছি যদি সরকার আমাদের স্বল্প সুদে কিছু ঋণ দিত তাহলে ভালো হতো। বিশ্লেষকরা বলছেন, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় বাজেটের মাধ্যমে সব ধরনের সহায়তা করা উচিত দেশের সবচেয়ে বড় এই রপ্তানি খাতকে। অর্থনীতিবিদ ডক্টর গোলাম মোয়াজ্জেম বলেন, বাজারের প্রচলিত সমস্যাগুলোকে হ্রাস করতে অর্থ খরচ করবার সুযোগ এখানে সীমিত। এক্ষেত্রে কারখানা পর্যায়ে নতুন করে পর্যবেক্ষণ ও নিরাপত্তার জন্য নতুন যন্ত্রাংশ আনার ক্ষেত্রে যদি কিছু আর্থিক সাহায্য প্রয়োজন হয় তাহলে সরকারের তা করা উচিত। দেশের মোট রপ্তানির ৮০% বেশি আসে তৈরি পোশাক থেকে। এ খাতে প্রত্যক্ষভাবে ৪০ লাখ শ্রমিক কাজ করে। গাজীপুরের শ্রীপুর উপজেলার পরিষদ মিলনায়তনে যুবক স্বনির্ভর করে তোলার লক্ষ্যে দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও গাজীপুর ৩-এর সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোববার সকালে এ কর্মশালার উদ্বোধন করেন। আমাদের গাজীপুর প্রতিনিধি জসিম উদ্দিন জানিয়েছেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের উপপরিচালক এস.এম. ইমদাদুল হক, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম মণ্ডল, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নূর নবী আকান্ত প্রমুখ। শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মশালায় কয়েকজন নারী ও যুবককে ৮ লাখ টাকার সহজ শর্তে ঋণের চেক বিতরণ করা হয়। কুমিল্লা শহর ছাত্রলীগের সভাপতি এম সাইফুল ইসলামের খুনিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। আজ রবিবার সকালে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে ছেলে সাইফুলের খুনিদের গ্রেফতারের দাবি করে বক্তব্য রাখেন তার বাবা মোহাম্মদ নুরুল হুদা কালু। এ সময় নিহত সাইফুলের পরিবারের সদস্য ছাড়াও শহর ও মহানগর যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার জানিয়েছেন, সংবাদ সম্মেলনে নিহত সাইফুলের ভাই জানান, গত ১১ এপ্রিল ছাত্রলীগের কর্মী সম্মেলন শেষে দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয় সাইফুল ইসলাম। ১ মাস পার হয়ে গেলেও তার খুনিদের কেউ গ্রেফতার হয়নি। সাবেক ছাত্রদল সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর অকাল মৃত্যুতে আলোচনা ও শোক সভার আয়োজন করেছে জেদ্দা মহানগর বিএনপি। আমাদের সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদ জানিয়েছেন, জেদ্দার স্থানীয় হোটেলে শোক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আনোয়ার হোসেন রাজুর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি জনাব এম.এ. আজাদ চয়ন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান, এরশাদ আহমেদ, গিয়াসউদ্দিন মারুফ, বাহারউদ্দিন বাদল, শাহ আলম, হানিস সরকার উজ্জ্বল, ওয়েজ আহমেদ সহ আরো অনেকে। উপস্থিত ছিলেন মনিরুজ্জামান উজ্জ্বল, আলমগীর হোসেন, আনোয়ার জাহিদ প্রমুখ। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এবার মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। ফিলিপিন্সে শক্তিশালী টাইফুন আঘাত এনেছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলের কাগায়ান প্রদেশে রোববার রাতে ঘূর্ণিঝড় নোল ঘন্টায় ২২০ কিলোমিটার বেগে আঘাত হানে। টাইফুন নোলের আঘাতে এ পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। পূর্বাভাস অনুযায়ী স্থানীয়দের আগেই সরিয়ে ফেলায় এতে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। তবে সেখানে ভূমিধসের এবং ভারী বর্ষণের ফলে বন্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে কাগায়ান সহ বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ। আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন বিভিন্ন প্রদেশের অন্তত ২৫০০ মানুষ। বন্ধ রয়েছে ফেরি চলাচলও। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, টাইফুনটি তাইওয়ান এবং জাপানের দিকে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার নাগাদ এটি দুর্বল হয়ে যাবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। পূর্ব জেরুজালেমে নতুন করে বসতি স্থাপনের ঘোষণা দেওয়ার পর ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শনিবার এক বিবৃতিটি ইইউ জানায়, তেল আবিব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একের পর এক বসতি স্থাপন করছে, যা দুঃখজনক। আন্তর্জাতিক বিশ্বের আহ্বান অগ্রাহ্য করে পশ্চিম তীর ও জেরুজালেমে তেল আবিবের বসতি নির্মাণ পরিকল্পনা ফিলিস্তিনের সঙ্গে সম্পর্কের অবনতি করছে বলেও বিবৃতিতে জানানো হয়। গত সপ্তাহে পূর্ব জেরুজালেমে আরও ৯০০ নতুন বসতি স্থাপনের ঘোষণা দেয় ইসরায়েল। এর একদিন পরই ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল নতুন সরকার গঠনের পরপরই বসতি স্থাপনের ঘোষণা হতাশাজনক। সমুদ্র উপকূলের শতাধিক পয়েন্ট দিয়ে চলছে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা। নানা প্রলোভনে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছে অসংখ্য যুবক। স্বপ্নের মালয়েশিয়ায় পৌঁছার পরিবর্তে ঘটছে সাগরে সলিল সমাধি কিংবা থাইল্যান্ড কারাগারে বন্দী জীবন। বিশেষজ্ঞরা বলছেন, আইনের যথার্থ প্রয়োগই পারে সাগর পথে এই অপতৎপরতা রুখতে। হাজার হাজার মানুষ জীবন বদলানোর স্বপ্নে বিভোর হয়ে অবৈধভাবে রওনা দেন মালয়েশিয়ার উদ্দেশ্যে, যাদের বেশিরভাগই নানাভাবে প্রতারিত হয়ে ফিরে আসেন। এদের মধ্যে অনেকেই কারাভোগ ও নির্যাতনের শিকার হয়েছেন।
এমনকি অনেকেই হারিয়েছেন প্রাণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দালালরা জড়ো করে সহজ সরল মানুষদের, এরপর তাদের সাগরের বিভিন্ন পয়েন্ট দিয়ে ছোট ছোট মাছ ধরার ট্রলারে তুলে নিয়ে যাওয়া হয় গভীর সাগরে। এ ব্যাপারে থাইল্যান্ড কারাভোগ শেষে ফেরত এক যুবক বলেন, আমাকে ভালো চাকরির আশ্বাসে পাচারকারীরা একটি বোটে তুলে দেয়। সেখান থেকে বড় একটি ট্রলারে তোলা হয়। সেখানে আমাদের মতো প্রায় 250 শ্রমিক ছিল। স্থানীয়দের দাবি, আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই এ মানব পাচার বন্ধ করতে পারছে না। স্থানীয় বাসিন্দারা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে তারা বিভিন্ন ট্রলার ও ছোট ছোট নৌকায় করে মানব পাচার করে আসছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনেক চেষ্টা করেও বন্ধ করতে পারছে না। মহেশখালী, ঘটিভাঙা, কক্সবাজারের নুনিয়ারছড়া, হিমছড়ি, রেজুখাল মোহনা ও শাহপরীর দ্বীপের মতো এলাকা ব্যবহার করছে দালালরা। এবার মিলেনিয়াম খেলা সংবাদ। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে ভালো করার আত্মবিশ্বাস ভারতের বিপক্ষে সিরিজে কাজে লাগাতে চায় টাইগাররা। সেই সঙ্গে ভারতের বিপক্ষে সিরিজেও গর্জে ওঠার আশাবাদ শোনালেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। অন্যদিকে নির্ধারিত সময়ের একদিন আগে সিরিজ শেষ হওয়ায় ঘুরে ফিরে দিনটি পার করছেন পাকিস্তানি ক্রিকেটাররা। ওয়ানডে টি-20তে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর প্রথম টেস্টে রেকর্ড করে ড্র করেছিল টাইগাররা। তবে টেস্ট সিরিজ হারলেও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের ওয়ানডে সিরিজটি লেখা থাকবে স্বর্ণাক্ষরে। কারণ বিশ্বকাপ থেকে ফিরে এ সিরিজে ব্যাট বল হাতে দারুণভাবে নিজেদের মেলে ধরতে সক্ষম হয়েছেন মাশরাফিরা। সিরিজ শেষে তাই এখন বাসা ফেরার পালা। দীর্ঘদিন টিমের সাথে থাকার পর এখন ছুটি এমরু সৌম্যদের। তবে সদ্য সমাপ্ত এ সিরিজ থেকে টাইগারদের প্রাপ্তির খাতাটা যে অনেক বড় তা স্বীকার করলেন খুলনা টেস্টের সেঞ্চুরিয়ান ইমরুল কায়েস। তামিমের সাথে তার রেকর্ড পার্টনারশিপ করার পিছনের গল্পটাও শোনালেন তিনি নিজেই। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান ইমরুল কায়েস বলেন, আমাদের যখন 50 বা 100 রানের পার্টনারশিপ হয়ে যায় তখন আমরা দুজনে চেষ্টা করি বড় একটি ইনিংস খেলতে। খুলনা টেস্টেও তামিম যখন ক্রিজে দাঁড়িয়ে গেছে এবং 100 রানের পার্টনারশিপ হয়ে গেছে তখন আমি তাকে বলেছিলাম, তামিম আয় আমরা দুজন মিলে জিম্বাবুয়ের বিরুদ্ধে গড়া পার্টনারশিপটা ভাঙার চেষ্টা করি। তামিম আমাকে সাপোর্ট দিয়ে বলল, ওকে দোস্ত, খেলতে থাকো। এভাবে চলতে থাকে খেলা। সেই সঙ্গে জানালেন, এই আত্মবিশ্বাস ভারতের বিপক্ষে সিরিজেও কাজে লাগবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। ছিটমহলের উন্নয়নে কাজ করবে সরকার, প্রধানমন্ত্রী। চাল আমদানিতে 10% শুল্ক আরোপ। রাজধানীর যানজটে নির্বাচনী প্রতিশ্রুতির দিকে তাকিয়ে নগরবাসী। স্বর্ণ চোরাচালানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ফিলিপিন্সে শক্তিশালী টাইফুনের আঘাত। পূর্ব জেরুজালেমে বসতি স্থাপনের ইসরায়েলি ঘোষণায় ইইউর নিন্দা। পাকিস্তানের পর এবার ভারত বধে আত্মবিশ্বাসী টাইগাররা। দর্শক, এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন millenniumtv.net। সঙ্গেই থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।